তাহলে সিম্পলিফিকেশন নিয়ে কিছু জিনিস আমাদের জানা দরকার। দেখুন ফার্স্টেই একটা জিনিস আমরা জানতে চাই, সিম্পলিফিকেশনের প্রথম কথা, আমরা যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো একদমই বেসিক টপিক হবে। মানে সাধারণত সবাই এই টপিকগুলো সম্বন্ধে খুব ভালোভাবে জানে, কিন্তু কখনো কখনো গন্ডগোল হয়ে যায়, একবার মনে করাটা দরকার মনে করছি। কারণ কারোর কেমন কিছু কিছু মানুষ এমন রয়েছে যে তারা একদম বেসিক থেকে শিখতে চায়, তো সেই কারণের জন্য প্রথমে 3-4টে চ্যাপ্টার এই বেসিক নলেজ সম্বন্ধে আমরা কাজ করবো। তো সিম্পলিফিকেশনের মধ্যে প্রথম কাজ হচ্ছে যেটা আমাদের সাইন কনভেনশন নিয়ে জানতে হবে। সাইন কনভেনশন সম্বন্ধে আমাদের জানা খুব দরকার, যেটা মানে অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা একদম ক্লাস 5-এ পড়াশোনা করি। সাইন কনভেনশন ঠিক সেরকম কিরকম ব্যাপার, ফার্স্টেই আমরা লিখছি 1 নম্বর হচ্ছে যোগ অথবা বিয়োগ। যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে কিরকম থাকে সেটা দেখা যাক। দেখা গেল -x রয়েছে, মানে আমরা জানি কোনো একটা টার্ম যদি মাইনাস থাকে তার মানে তার পিছনে যে বাদিকে যে টার্মটা মানে যে সাইনটা থাকে সেটাই হচ্ছে এই জিনিসের ভ্যালুকে বোঝায়। মানে যদি আমি এখন বলি -y, তার মানে কি, যদি -3 লিখতাম তার মানে আমরা যদি নাম্বার লাইনে প্লট করি, নাম্বার লাইনে যদি প্লট করি তাহলে এখানে 1 2 3 -1 -2 -3, তার মানে আমি নেগেটিভে 3 কে ডিনোট করলাম যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে। খুবই বেসিক জিনিস, তবু একবার বলে দিচ্ছি। তো সেরকম ভাবেই আমরা যদি এখানে +3 বলতাম তার মানে আমরা নাম্বার লাইনের ডান দিকে এরকম +1 +2 +3 কে ডিনোট করছি, তার মানে আমরা 1 দূর পর্যন্ত গেলাম। তাহলে প্রথমবার যখন -3 বলেছিলাম তখন আমরা এইটুকু গেছি অরিজিন থেকে, এটা হচ্ছে 0, এবং যখন আমরা +3 বললাম তখন আমরা এই অরিজিন থেকে এই +3 পর্যন্ত গেলাম, তার মানে এই পর্যন্ত আমরা গেলাম। ঠিক আছে, তো সেই হিসাবে আমি এখানে এই জিনিসগুলো বোঝালাম এবং খুবই বেসিক একটা ধারণা আমরা দিচ্ছি, একবার জাস্ট মনে করছি। আমার সঙ্গে সঙ্গে নোট বানাতে থাকো, যদি মনে হয় যে কনসেপচুয়াল একটা নোট থাকা দরকার খুবই কনসাইজ ফরম্যাটে, তাহলে আমার সঙ্গে সঙ্গে বানাতে থাকলে আমি নোট হিসাবেই বানাবো, যাতে একবারেই কমপ্লিট হয়ে যায়, একটা সুন্দর ছোট্ট নোট তৈরি হয়ে থাকে। যদি কোনো সময় কোনো কনসেপ্ট দেখার দরকার হয় তাহলে কাজে লাগবে। তাহলে -x আছে, +y রয়েছে, তাই তো। এর ভ্যালু -x - y কখন হবে? যখন x ইজ গ্রেটার দেন y হবে। আগে লিখি, আর একটা যদি থাকে -x +y ইজ ইকুয়ালস টু +y - x, কখন হবে? যখন y ইজ গ্রেটার দেন x হবে। আচ্ছা, ব্যাপারটা ঠিক জটিল লাগছে, ব্যাপারটা কি একটা উদাহরণের সঙ্গে বোঝা যাক। যদি আমি এই ব্যাপারটার একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি লিখলাম -5 +3 লিখলাম, তার মানে কি আলটিমেটলি আমি বোঝালাম -5 - 3 দ্যাট ইকুয়ালস টু -2। এর দ্বারা আমি কি বুঝালাম, মানে কি বুঝলাম, যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে ভ্যালুটার মান বড় হয় সেটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, সেই ভ্যালুর সাইনটাই কিন্তু আমাদের অ্যান্সারের আগে নেবে, এবং বড় যে টার্মটা আছে তার থেকে ছোট টার্মটা মাইনাস করে দিতে হবে। এটা হচ্ছে সিম্পল যোগ বিয়োগের নিয়ম। মানে এখানে মাইনাসটা সব থেকে বড়, তো মাইনাসটা বড় আছে বলে মাইনাসেরই প্রভুত্ব বেশি, মাইনাসের জোর বেশি। আর প্লাসটা ছোট কেন বললাম? কারণ 5 ইজ গ্রেটার দেন 3 এক্ষেত্রে, তার মানে প্লাসের ভ্যালুটা এখানে ছোট, আর নেগেটিভের ভ্যালুটা এখানে বড়। তো সেই কারণের জন্যই যেটা বড় ভ্যালু থাকবে তার সাইনটাই এই সামনে বসে যাবে অ্যান্সারের দিক থেকে, এবং পুরো টার্মটার থেকে তারপরে বড় টার্মটার থেকে ছোট টার্মটা মাইনাস হয়ে যাবে। সিম্পল নিয়ম। সেরকম যদি সেকেন্ডের ক্ষেত্রে দেখা যায়, সেকেন্ড কেসটার ক্ষেত্রে যদি এক্সাম্পল দেখা যায়, যে আমি লিখলাম -3 +5, ঠিক একদম অপোজিট, সোজা নিয়ম একদম। তাহলে কি হতো, এক্ষেত্রে কি হয়ে গেছে, প্লাসের কিন্তু ভ্যালুটা বড়, তার মানে এখানে +5 -3 দ্যাট ইকুয়ালস টু অ্যান্সার ইজ +2 হোয়েন, কি বললো এখানেও কিন্তু 5 ইজ গ্রেটার দেন 3, কিন্তু এক্ষেত্রে y আর x কে আমরা শিফট করেছি, তার জন্য এরকম লাগছে। মানে এখানে 5টা হয়ে গেছে y আর 3টা হয়ে গেছে x, আর এর ক্ষেত্রে হয়েছিল কি, এটা x আর এটা হচ্ছে y। তোমরা পরে এই নোটটাকে আবার দেখবে,
তাহলে দেখবে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এখানে একটাই আমি মানে নোট হিসাবে লিখে দিতে পারি, সেটা কি হলো যে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে যে ভ্যালু বড় হয় তার সাইন যোগফল বা বিয়োগফলে সামনে থাকে। একদম চলিত ভাষায় লিখছি, একদম যাতে আমাদের পুরো মাথায় গেঁথে যায়, এর মধ্যে কোনো ঘোরা পেঁচা ব্যাপার নেই। দেখো নোট, আমরা তো এখানে ভালো ভাষা শিখতে আসিনি, আমরা অঙ্ক শিখতে এসেছি। তার মানে এখান থেকে খালি একটা জিনিস আমার মনে থাকা দরকার, যে আমি অঙ্কটা বুঝতে পারছি কিনা। সহজ শব্দ, সহজ ভাষায় আমরা লিখবো, যাতে আমাদের পরে গেলে পরে মনে হয় আমাদের ভাষাতেই লেখা আছে, আমরা পুরো পরিষ্কারভাবে বুঝতে পারছি। এটা আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? তো সেই কারণের জন্য কোনো রকমের জটিল ভাষা ইউজ করার কোনো দরকার নেই। আচ্ছা, এটা গেল যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। একবার কি লিখলাম দেখা যাক, যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে যে ভ্যালু বড় হয় তার সাইন যোগফল বা বিয়োগফলের সামনে থাকে। বাস, দ্যাটস ইট, সিম্পল ব্যাপার, নিজে বুঝতে পারলেই হলো। সেকেন্ড কি আছে? সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। আচ্ছা, গুণের ক্ষেত্রে কি হয়? গুণের ক্ষেত্রে দেখো, আজকে যদি আমি 1 নম্বর উদাহরণ দিচ্ছি, -x আর ডিভাইড বাই -y রয়েছে। সরি, এটা তো ভাগ হয়ে গেল, আমরা তো গুণ নিয়ে আলোচনা করছি। তাহলে -x ইন্টু -y রয়েছে। তাহলে কি হবে? মাইনাস ইন্টু মাইনাস যদি গুণ হয় তাহলে পরে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। তার মানে সাইনটা আগে প্লাস হবে, দেন xy। নাম্বার 2 কি আছে? যদি আমি বলি প্লাস অফ এক্স ইন্টু মাইনাস অফ ওয়াই, সেক্ষেত্রে কিন্তু প্লাস ইন্টু মাইনাস কিন্তু মাইনাস হয়, তার মানে সেটা হবে মাইনাস অফ এক্স ওয়াই। 3 নম্বরে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দুটোই প্লাস আছে, প্লাস অফ এক্স ইন্টু প্লাস অফ ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস অফ এক্স ওয়াই। আর কোনো কন্ডিশন বাদ থাকছে? তাহলে এখান থেকে আমরা কটা জিনিস জানতে পারলাম, যে মাইনাস সাইন ইন্টু মাইনাস সাইন ইজ ইকুয়ালস টু প্লাস সাইন। এখান থেকে বুঝতে পেরেছি। এখান থেকে কি বুঝতে পারলাম? প্লাস সাইন ইন্টু প্লাস সাইন ইজ ইকুয়ালস টু প্লাস। আর এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? সরি, এখানটা মাইনাস ছিল, তার মানে ইকুয়ালস টু মাইনাস, এটা মাইনাস সাইন, ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা কি বুঝলাম? প্লাস সাইন ইন্টু প্লাস সাইন ইজ ইকুয়ালস টু প্লাস। আর কোনো কন্ডিশন আছে? মাইনাস মাইনাস প্লাস মাইনাস এবং প্লাস ইন্টু প্লাস। দেখো, এই কন্ডিশনটাকে আমি উল্টে লিখতে পারি, মানে ওটাকে যদি 4 নম্বর লিখি এর কোনো মানে নেই, তাও একটা লিখে দেখাচ্ছি। যদি এটাকে মাইনাস এক্স ইন্টু প্লাস অফ ওয়াই লিখতাম, সেক্ষেত্রে তো একই ব্যাপার হলো না, সেক্ষেত্রেও তো মাইনাসের সঙ্গে প্লাসেরই গুণ হলো। এক্স আর ওয়াই যদি আমাদের কোনো চল থাকে বা কনস্ট্যান্ট থাকে, এক্স এর ওয়াইয়ের ভ্যালুর ক্ষেত্রে যদি কোনো ইন্টিজার থাকে, মানে পূর্ণ সংখ্যা যদি থাকে, তো সেক্ষেত্রে তো সেই 2 এর সঙ্গে 4 এর তো কোনো পার্থক্য নেই, 2 আর 4 তো সেই সেমই হয়ে গেল। সেক্ষেত্রে তার মানে আবার আমাদের মাইনাসেরই দবদবা থাকবে, যাকে বলে বাংলা ভাষায় দবদবা। তাহলে সেক্ষেত্রে মাইনাস ইন্টু প্লাস ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই, তার মানে আমরা এখানে বুঝলাম মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়ালস টু মাইনাস। গুণের ক্ষেত্রে বোঝা গেল। এরপরে আমরা চলে যাই সোজা ভাগের ক্ষেত্রে। নাম্বার 3, ভাগের ক্ষেত্রে। দেখা যাক ভাগের ক্ষেত্রে কি হয়। ভাগের ক্ষেত্রে যদি আমি 1 নাম্বার বলি মাইনাস অফ এক্স বাই মাইনাস অফ ওয়াই, কি হবে বলতো? মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে কি থাকবে? এক্স বাই ওয়াই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে মাইনাস ডিভাইড বাই মাইনাস উইল অলওয়েজ ক্যান্সেলড আউট অ্যান্ড দ্য ভ্যালু উইল বি প্লাস। মানে মাইনাস মাইনাস কেটে যাবে এবং কেটে গিয়ে ভ্যালু যেটা আসবে সেটা কিন্তু পজিটিভে আসবে, ঠিক আছে? শর্টে ওখানে দেখালাম। নাম্বার 2, এখানে যদি পজিটিভ থাকে সাইন, পজিটিভ অফ এক্স বাই পজিটিভ অফ ওয়াই থাকে, তো পজিটিভে কোনো চেঞ্জ থাকবে না, যেহেতু দু সাইডেই পজিটিভ রয়েছে, তাহলে ভ্যালু কিন্তু পজিটিভই দেবে, পজিটিভ অফ এক্স বাই ওয়াই দেবে।
তাহলে এখান থেকে একটা জিনিস কি বুঝলাম, পজিটিভ বাই পজিটিভ ইজ ইকুয়ালস টু পজিটিভেই ভ্যালু দেবে। গেল। 3 নম্বর দেখা যাক কি হয়। একটা আছে নেগেটিভ অফ এক্স ডিভাইড বাই পজিটিভ অফ ওয়াই। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালু আমাদের নেগেটিভ পজিটিভে যেমন নেগেটিভ সাইন দিত গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রেও ঠিক একই রকম। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে, ভ্যালু কিন্তু আমাদের নেগেটিভই দেবে, নেগেটিভ অফ এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে বুঝলাম নেগেটিভ যদি উপরে থাকে এবং পজিটিভ যদি নিচে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করব কিছু ইংলিশ টার্মে, কারণ কি আমি বাঙালি, বাংলা ভালোবাসি এবং বাংলার প্রতি যথেষ্ট আমার শ্রদ্ধা, কিন্তু কিছু করার নেই, মজবুরি আমাদের, ইংলিশকে বাধ্য হয়ে শিখতে হচ্ছে। তাই কিছু কিছু টার্ম আমাদের ইংলিশ জানা দরকার, না হলে পরে কি হবে, গভর্নমেন্টের যেসব ম্যাক্সিমাম এক্সামগুলো এখন হচ্ছে বর্তমানে সেখানে ইংলিশে কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে ওই টার্মগুলো না বুঝলে পরে তখন সমস্যা হবে। বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্র আছি তাদের ক্ষেত্রে সমস্যা হয় যে টার্মগুলো সম্বন্ধে বুঝতে একটু প্রবলেম হয়। তো একবারে সব কটা টার্মের ইংলিশ নিয়ে মুখস্থ করাটা চাপের ব্যাপার, কাজে যখন লাগে তখন মুখস্থ করলে পরে কি হবে, আস্তে 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 সেই টার্মগুলো সম্বন্ধে আমরা জানতে থাকবো, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি ইজি হবে। তাহলে এখানে আমরা বাংলায় যাকে লব বলি, বাংলায় যাকে লব বলি, এই তো লব বাই হর লিখি তো আমরা, তো লব বাই হর মানে লবটাকে আমরা বলি নিউমেরেটর, আর যেটা হর থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, নিউমেরেটর ডিনোমিনেটর। তাহলে এখন থেকে যদি নিউমেরেটর কিংবা ডিনোমিনেটর বলি আমরা, আমাদের বুঝতে হবে নিউমেরেটর মানে লব এবং ডিনোমিনেটর মানে হর। আচ্ছা, তাহলে নিউমেরেটরে মাইনাস ছিল, ডিনোমিনেটরে প্লাস ছিল, তার মানে আমাদের ভ্যালু যেটা এসেছিল সেটা হচ্ছে নেগেটিভে দিয়েছিল। ঠিক একই রকমভাবে যদি 4 নম্বর ক্ষেত্রে, যেটা সব থেকে বেশি কনফিউশন হয় ভাগের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমার বেসিক্যালি হতো খুব, প্লাস অফ ওয়াই প্লাস অফ এক্স নেগেটিভ অফ ওয়াই। তো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভই সাইন দেবে, এক্স বাই ওয়াই থাকবে। তাহলে এখানেও বুঝতে পারলাম যদি উপরে পজিটিভ থাকে, অর্থাৎ নিউমারেটরে যদি পজিটিভ থাকে আর ডিনোমিনেটরে যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইন আমাদের কি দেবে, একবার মুছে লিখে দিচ্ছি, সাইন কিন্তু আমাদের নেগেটিভই দেবে, সেটাই বলতে চাচ্ছি, নেগেটিভই দেবে সাইন। গেল। তাহলে আমাদের সাইন কনভেনশন সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল গুণ ভাগ এবং যোগের ক্ষেত্রে। একবার সামারাইজ করে বলছি, যোগের ক্ষেত্রে প্লাস হোক মাইনাস হোক আমাদের দেখতে হবে যেটা বড় সাইন বড় ভ্যালু আছে, যদি প্লাসের ভ্যালু বড় হয়, নেগেটিভের ভ্যালু যদি ছোট হয়, তাহলে প্লাসের ভ্যালু বসার পর বড় টার্মটার থেকে ছোট টার্মটা নেগেটিভ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। আর গুণের ক্ষেত্রে কি হয়, পজিটিভ ইন্টু পজিটিভ ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু, নেগেটিভ ইন্টু নেগেটিভ ইকুয়ালস টু নেগেটিভ পজিটিভ ভ্যালু, সরি, নেগেটিভ ইন্টু নেগেটিভ ইকুয়ালস টু পজিটিভ ভ্যালু, পজিটিভ ইন্টু নেগেটিভ ইকুয়ালস টু নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, এটা গুণের ক্ষেত্রে গেল। ভাগের ক্ষেত্রেও সব সেমই আছে, গুণের মতনই আছে, কোনো প্রবলেম নেই, সবই তাই। গুণ আর ভাগের মধ্যে কোনো পার্থক্য নেই, খালি জাস্ট কনফিউজ হয়ে যায় মানুষ মাঝে মধ্যে, তার জন্য একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো। গুণ আর ভাগের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্যই নেই, ঠিক আছে, সব ক্ষেত্রেই সব সেমই আছে। ও ক্ষেত্রেও নেগেটিভ নেগেটিভে গুণ করলে পরে পজিটিভ হতো, এক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ ভাগ করলে পরে পজিটিভ হয়, পজিটিভ পজিটিভ ভাগ করলে পরে পজিটিভই থাকে, ও ক্ষেত্রেও পজিটিভ পজিটিভ গুণ করলে পরে পজিটিভই হতো। নেগেটিভ পজিটিভ যদি ভাগ হয়, সেটা ডিনোমিনেটর হোক নিউমিনেটর হোক, যাই হোক না কেন, আমাদের ভ্যালু কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ব্যাস, দ্যাটস ইট, কমপ্লিট। এরপরে আমাদের সব থেকে বড় জিনিস দরকার হচ্ছে সেটা বদমাশ রুল। সিম্পলিফিকেশন করতে গেলে পরে আমাদের এই বদমাশ রুলের খুব দরকার। এই বদমাশ রুলটা কি জিনিস, বি স্ট্যান্ড ফর ব্র্যাকেট। তাহলে প্রথমে হবে কিসের কাজ, প্রথমে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে হবে থার্ড ব্র্যাকেটের কাজ। তার মানে বি দিলে আমাদের ফার্স্টেই জানতে হবে যে কোনো এক্সপ্রেশন, কোনো রাশির মধ্যে যদি ব্র্যাকেট থাকে সরল করার সময়, তাহলে আমাদের আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তার মানে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, দেন থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। ও ফর অফ, ও ফর অফ বাংলায় যাকে এর বলা হয়, ঠিক আছে, ও ফর অফ। তাহলে বি দিয়ে ব্র্যাকেটের কাজ ফার্স্টে আমরা করব, তারপরে করব আমরা অফের কাজ, তারপরে আসছে কি ডি, ডি ফর কি ডিভিশন, একদম ঠিক, নামের সঙ্গে মনে রাখবে, ডিভিশন মানে আমাদের ভাগ।
ডি ফর ডিভিশন, ভাগ। এরপরে কি আসছে, এম এ এস, দ্যাট ইজ বদমাস। এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তারপরে আসছে কি, অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। আর একটা আছে সাবট্রাকশন। এক মিনিট, বিয়োগ। ঠিক আছে, এই যে পরপর পরপর জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে পরপর পরপর কার কাজ কখন হবে। মানে কোনো সরল যদি আমাকে দেয়, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করতে হবে, তার থেকেও বড় জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে সেখানে তার কাজ আগে করা দরকার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট কাজ করতে হবে, তারপরে অফের কাজ করতে হবে, অফের প্রেফারেন্স তারপরে দিতে হবে। অফ মানে কি, এর, তারপরে আসছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, অ্যান্ড দেন তারপরে সাবট্রাকশন। এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু এর থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা যেটা, ভার্নাকুলার, ভার্নাকুলাম, সরি ভার্নাকুলাম, ভার্নাকুলাম, ভার্নাকুলামের ব্যবহার কিন্তু আমাদের আগে করা দরকার। ভার্নাকুলাম মানে অর বার, মানে বাংলায় যাকে বলা হয়, অর দিয়ে লিখলাম রেখা বন্ধনী। রেখা বন্ধনী যদি কোনো জায়গায় থাকে তাহলে কিন্তু তার কাজ সবার আগে করতে হবে। ভার্নাকুলাম বা রেখা বন্ধনী যদি কোনো এক্সপ্রেশনে থাকে, কোনো এক্সপ্রেশনে থাকে, এক্সপ্রেশনে, এক্সপ্রেশন মানে রাশি, ঠিক আছে, রাশি এক্সপ্রেশন এ থাকে, তাহলে বদমাস রুল অ্যাপ্লাই করার আগে আমাদের রেখাবন্ধনীর অন্তর্গত রেখাবন্ধনীর অন্তর্গত রাশিগুলির সরল প্রথমে করতে হবে, মানে মাস্ট করতেই হবে। তাহলে কি লিখলাম, ভার্নাকুলাম অর বার অর রেখা বন্ধনী যদি কোনো এক্সপ্রেশন বা রাশিতে থাকে তাহলে বদমাস রুল অ্যাপ্লাই করার আগে আমাদের রেখা বন্ধনীর অন্তর্গত রাশিগুলি সরল প্রথমে করতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ। তাহলে এটাই আমাদের মেন রুলস, এই হচ্ছে আমাদের সরলের মেন রুলস। আর কিছু রুলস আমাদের আশা করি লাগে না। এই কটা রুল যদি আমরা ফলো করি তাহলে পরে কিন্তু আমাদের সরল করার সময় কোনো ভুল হতে পারে না। একবার ছোট্ট করে রিভিশন পুরোপুরি দিয়ে নিই, ছোট্ট কনসেপ্ট, চ্যাপ্টারের কনসেপ্ট খুব বেশি নেই, কনসেপ্টটা একবার দেখা যাক কি বলছি। সেটা হচ্ছে সাইন কনভেনশন, যোগ অথবা বিয়োগ, যদি যোগ কিংবা বিয়োগের আগে বা পরে যে ভ্যালুর আগে সব থেকে বড় সাইন থাকবে সেই সাইনটাই কিন্তু নেওয়া হবে, এবং তারপর বড় ভ্যালুর থেকে ছোট ভ্যালু নেগেটিভ করে দেবো। এটা হচ্ছে যোগ এবং বিয়োগের নিয়ম। তারপরে আসছে আমাদের গুণের ক্ষেত্রে পজিটিভ ইন্টু পজিটিভ ইকুয়ালস টু পজিটিভ, পজিটিভ ইন্টু নেগেটিভ ইকুয়ালস টু নেগেটিভ, নেগেটিভ ইন্টু পজিটিভ ইকুয়ালস টু নেগেটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ ইকুয়ালস টু পজিটিভ। সব কটা ব্যাপার ভাগের ক্ষেত্রে একদম সেম, গুণ আর ভাগের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে আসছে বদমাস রুল। বদমাস রুল হিসাবে আমরা কি পড়েছি, ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ ফার্স্টে করতে হবে। ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্টে কাজ, দেন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, দেন থার্ড ব্র্যাকেটের কাজ। তারপরেই আসছে অফ, অফ মানে এর, তারপরে আসছে ডি মানে ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। এই হচ্ছে আমাদের বদমাস রুল। কিন্তু এই বদমাস রুল অ্যাপ্লাই করার আগে আমাদের দেখতে হবে ওই এক্সপ্রেশন বা রাশির মধ্যে কোনো ভার্নাকুলাম আছে কিনা, অথবা বার আছে কিনা, অথবা রেখা বন্ধনী আছে কিনা। যদি থাকে কোনো এক্সপ্রেশনের তাহলে বদমাস রুল অ্যাপ্লাই করার আগে আমাদের রেখা বন্ধনীর অন্তর্গত রাশিগুলি সরল প্রথমে করতে হবে। ব্যাস, এই রুলটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সরল ঠিকঠাক হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। এরপরে আমাদের দেখাবেন পরের ভিডিওতে কতগুলো এক্সাম্পলের সঙ্গে।